রাজধানীতে গণপরিবহনে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার নারীরা। হয়রানির আশঙ্কায় পুলিশি সহায়তা নিতেও অনাগ্রহ। পিঠে হাত দেয় সরাসরি যে নামেন। কিছু কিছু ছেলেরা আছে গায়ে একটু হ্যান্ডের চেষ্টা করে। বাসের ভিতরে তুলতে চায় না, দাঁড়িয়ে থাকতে হবে যেন মহিলাদের। নিজেদেরই উদ্যোগী হবার পরামর্শ নারী অধিকার কর্মীদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআরটিএ। নারীকে আরো বেশি বাইরে আসতে হবে এবং তার জায়গাটা ক্লেম করতে হবে। আমার গায়ের উপর কেউ যদি এসে পড়ে তাকে সরাসরি বলতে হবে। মোবাইল কোর্টে স্পটে যদি কেউ এই বিষয়গুলো অভিযোগ করে, অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতির মিথ্যা অভিযোগে বাংলাদেশকে কখনোই দমিয়ে রাখা যাবে না। কারো কাছে হাত পেতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন নয়, স্বাধীনতা পুরস্কার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়। বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে, আপিল বিভাগের রায়। মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া রুল খারিজ। কাস্টমসকে ফাঁকি দিতে শরীরের ভেতর বিপজ্জনকভাবে ঢুকিয়ে স্বর্ণ আনছে পাচারকারীরা। দুবাই থেকে ভাড়া করা হচ্ছে বহনকারীদের। চাহিদা থাকার পরও ক্ষতিকর জীবাণু থাকা ইউরোপে 8 ধরনের সবজি রপ্তানি বন্ধ। লোকবলের অভাবে চালু করা যাচ্ছে না অত্যাধুনিক প্যাকিং হাউস। এবং ব্রিটেনে পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনস্টারে হামলার ঘটনার পর পুরো এলাকায় পুলিশের নিরাপত্তা বেষ্টনী, জড়িত সন্দেহে বিভিন্ন দেশের 7 জন আটক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। নিজস্ব অর্থায়নে নির্মাণ কাজ এগিয়ে নেয়ায় দাতা সংস্থাগুলো বুঝেছে বাংলাদেশকে নতজানু করে রাখা যায় না। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কারো কাছে হাত পেতে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে না বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জাতির উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে তুলে দেয়া হলো স্বাধীনতা পুরস্কার। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর 15 ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীকে এই পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারপ্রাপ্ত বিশিষ্টজনদের হাতে স্বর্ণপদক ও সম্মাননাপত্র তুলে দেন সরকার প্রধান শেখ হাসিনা। বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা পরে সুধীজনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, জাতির পিতার দেখানো পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বাংলাদেশ কারো কাছে নতজানু হয়ে থাকবে না, এই বার্তা সবার কাছে পৌঁছে গেছে। পদ্মা সেতু নির্মাণ নিয়ে একটি প্রশ্ন তুলেছিল এবং অভিযোগ এনেছিল ওয়ার্ল্ড ব্যাংক। কানাডা ফেডারেল কোর্ট যার রায়ও দিয়ে বলেছে যেগুলি সমস্ত ভুয়া, মিথ্যা, বানোয়াট অভিযোগ। আমরা আল্লাহর রহমতে নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করা শুরু করেছি। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং বাংলাদেশটাকে যার অবহেলা করা যায় না, তাই এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা যারা কথায় কথায় মিথ্যা দোষারোপ দিয়ে তাদের কাছে নতজানু করে রাখতে চায়, তারা সে শিক্ষাটা পেয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, 2021 সালে কারো কাছে হাত পেতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে চায় না বাংলাদেশ। আমরা অবশ্যই চাই না যে কারো কাছে মাথা নিচু করে হাত পেতে ভিক্ষার ঝুলি নিয়ে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব মাথা উঁচু করে, সম্মানের সাথে, আত্মমর্যাদার সাথে। সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনা নিয়েই দেশ এগিয়ে যাচ্ছে, তাই ভবিষ্যতে এই জাতি পরমুখাপেক্ষী হয়ে থাকবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। সেটা দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে,
মামলাটির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া রুল খারিজ করে দিয়ে এই রায় দেন আপিল বিভাগ। সকালে দুদকের আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস.কে. সিনহা নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালত আদেশে বলেন, এখতিয়ার বহির্ভূতভাবে বেগম জিয়ার বিরুদ্ধে চলা নাইকো দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত করেছিল হাইকোর্ট। 7 মার্চ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেন আদালত। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি এবং দুর্নীতির অভিযোগে 2007 সালে 9 ডিসেম্বর বেগম জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন। মামলা চলার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলেও জানিয়েছেন দুদকের আইনজীবী। গত 7 মার্চ হাইকোর্ট ডিভিশনের একটা ডিভিশন বেঞ্চ রুল দিয়েছিলেন, মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন। আমরা সেই আদেশের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে গেলাম। আমাদের কন্টেনশন ছিল হাইকোর্টের যেই বেঞ্চ রুল ইস্যু করেছে, স্টে দিয়েছে, ওই বেঞ্চের দুর্নীতি দমন কমিশনের সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার ছিল না। এখন হাইকোর্টের দেয়া রুল খারিজ হয়ে গিয়েছে। কাজে বেগম জিয়ার নাইকো সংক্রান্ত দুর্নীতি মামলা বেগম জিয়ার জন্য চলতে আইনগত কোনো আর বাধা থাকলো না। নির্বাচন সামনে আসছে, নির্বাচনে আমরা যাতে বাধাগ্রস্ত হই, নির্বাচন যাতে না করি, নির্বাচনে যাতে বেগম খালেদা জিয়া যাতে কি বলে তার উপরে যত চাপ সৃষ্টি করা যায় সেটারই একটা প্রচেষ্টা করতে হবে। এটা এবার ব্রিটেনের সন্ত্রাসী হামলার সবশেষ খবর। ব্রিটেনের পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলার ঘটনার পর থেকে পুরো এলাকা অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। কাউকেই ওই এলাকায় ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। জড়িত সন্দেহে বিভিন্ন দেশের 7 জনকে আটক করেছে পুলিশ। বুধবারের ওই হামলায় এক পুলিশ কর্মকর্তা ও হামলাকারী সহ 5 জন আহত হয়েছে। আহত হয়েছে অন্তত 40 জন। দুঃখিত, 5 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত 40 জন। সন্ত্রাসীদের কাছে ব্রিটেন হার মানবে না উল্লেখ করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এদিকে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। আইফেল টাওয়ারের বাতি কিছুক্ষণের জন্য নিভিয়ে ফেলে হতাহতের প্রতি সমবেদনা জানিয়েছে ফ্রান্স। ওয়েস্টমিনস্টার ব্রিজে পথচারীদের উপর এভাবেই আকস্মিকভাবে গাড়ি নিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। পরে টেমস নদীতে লাফিয়ে পড়া আরেক নারীর মৃতদেহ উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। পথচারীদের উপর দিয়ে নৃশংসভাবে গাড়ি চালানোর পর অজ্ঞাত পরিচয়ের ওই গাড়ি চালক ব্রিটিশ পার্লামেন্টের বাইরে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। পরে আহত পুলিশ সদস্য পিসি কিথ পামারও মারা যান। বুধবারের হামলার সময় ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষেই অধিবেশন চলছিল। হামলার পর পার্লামেন্টের অধিবেশন মুলতবির পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সহ সংসদ সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী থেরেসা মে। হামলায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংকট কাটিয়ে উঠতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারাই আমাদের মূল্যবোধকে দমাতে চাইবে, আমরা তার কঠোর জবাব দেব। পার্লামেন্ট ও শহরের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। কোনো সন্ত্রাসবাদকে আমরা প্রশ্রয় দেব না। এরই মধ্যে লন্ডনের পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে পুরো শহরে সতর্কতা জারি করেছে। পুরো শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ হামলার ঘটনার তদন্ত করছে কাউন্টার টেররিজম ইউনিট। এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে। আর কেন এই হামলা চালানো হয়েছে তার কারণ অনুসন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্রিটিশ গণমাধ্যম হামলাকারীর নাম আবু ইজাদেন ও তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল বলে জানালেও ইজাদেনের ভাই দাবি করেছে সে এখনও জীবিত এবং কারাগারে রয়েছে। এদিকে এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ। এই ঘটনায় ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়ে কিছুক্ষণের জন্য বিখ্যাত আইফেল টাওয়ারের সব আলো নিভিয়ে দেওয়া হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। লন্ডনে পার্লামেন্ট প্রাঙ্গণে হামলার ঘটনায় নিরাপদে আছেন বঙ্গবন্ধুর নাতনি ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। অধিবেশন চলাকালীন সন্ত্রাসী হামলার ঘটনায় ভেতরে থাকা পার্লামেন্ট সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক সে সময় সেখানে উপস্থিত ছিলেন। হামলার পরপরই টুইট বার্তায় তিনি জানান পার্লামেন্টের সেফ রুমে নিরাপদে আছেন তিনি। পাশাপাশি তার ব্যাপারে খোঁজ খবর নেয়ায় শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির সদস্য টিউলিপ 2015 সালে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকা থেকে নির্বাচিত হন।
এদিকে হামলার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানিয়েছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের সংসদ অধিবেশন চলাকালীন সময়ে বুধবার ঠিক 2:40 সংসদের বাইরে পথচারীদের উপর গাড়ি দিয়ে হামলা চালায় এক ব্যক্তি। পরবর্তীতে সেই গাড়ি থেকে বের হয়ে পুলিশ সদস্যদের উপর ছুরিকাঘাত করে। এ সময় কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা তাকে গুলিবিদ্ধ করে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন সেই সময় অন্তত 4টি গুলির শব্দ শোনা গিয়েছে। সংসদ অধিবেশন চলাকালীন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সংসদ অধিবেশনের ভিতরে ছিলেন এবং পরবর্তীতে তাকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় স্কটল্যান্ড, ওয়েলস এবং ব্রিটেনের সংসদ অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। লন্ডন মেয়র সাদিক খান বলেছেন এটি একটি সন্ত্রাসী হামলা এবং পুরো লন্ডনবাসীকে সতর্ক থাকার জন্য তিনি অনুরোধ করেছেন। ঘটনা পরপরে স্কটল্যান্ড ইয়ার্ড সহ বিশেষ নিরাপত্তা টিম পুরো পার্লামেন্ট এলাকা ঘিরে রেখেছেন এবং স্থানীয়দের এই এলাকাতে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তবে ঘটনা কি কারণে ঘটেছে তার এখনো কোনো বিস্তারিত জানা যায়নি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দুপুরের সময় আরো থাকছে। মৃত্যু পরোয়ানা শোনানোর পর মুফতি হান্নান সহ 3 জঙ্গি সময় পাবে 7 দিন। গতকাল থেকে শুরু হয়েছে ক্ষণ গণনা, জানালেন আইজি প্রিজন। পঁচিশ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার লক্ষ্যে সরকার আন্তর্জাতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সকালে সচিবালয়ে মন্ত্রী একথা জানান। এ সময় মন্ত্রী 25 মার্চ গণহত্যা দিবসের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। যে আমরা কূটনৈতিকভাবে সফলভাবে এটা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সেটা বোঝাতে সক্ষম হব এবং তাহলেই 9 ডিসেম্বরের পরিবর্তে 25শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য আমরা দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ সেটা সফল হবে। রাজধানীতে প্রতিদিনই যাতায়াতের জন্য গণপরিবহনের উপর নির্ভরশীল নারীদের বিড়ম্বনা বাড়ছে। বেসরকারি জরিপের তথ্যে শতকরা 84% নারী যানবাহনে সরাসরি হয়রানির শিকার হন। নারী অধিকার কর্মীরা বলছেন নারীর ক্ষমতায়ন বিশাল সংখ্যক নারীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, কিন্তু তার সাথে মিলিয়ে নেই পর্যাপ্ত পরিবহন সেবা। বিআরটিএর চেয়ারম্যান বলছেন নারীদের জন্য নামানো সরকারি পরিবহনগুলো চাহিদার তুলনায় অপ্রতুল। পাভেল আমিনের ছবি নিয়ে বিথি হকের রিপোর্ট। গণপরিবহনে যাতায়াত করা যাদের রোজকার নিয়তি, এমন দৃশ্য তাদের চোখ সওয়া, যেন এর আরেক নামই দুর্ভোগ। ইঞ্জিনের পাশে তেতে থাকা সংরক্ষিত নারী আসন, বাসে উঠতে সহায়তার নামে যৌন হয়রানি, বাসে দাঁড়িয়ে থাকা নারীদের ওপর হেলে পড়া কিংবা পাশে বসে থাকা নারী সহযাত্রীর গায়ে ঘুমের ভান করে হেলান দেওয়া। গণপরিবহন ব্যবহার করেন অথচ এমন ঘটনার শিকার হননি এমন নারী হয়তো খুঁজে পাওয়া যাবে না। পিঠে হাত দেয় সরাসরি যে নামেন, এটাই সমস্যা হয়। কিছু কিছু ছেলেরা আছে গায়ে একটু হেলান দেওয়ার চেষ্টা করে। এমনও হয় বাসে 9 জনেরও বেশি ফিমেল হয়, সেক্ষেত্রে কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না। বাসের ভিতরে তুলতে চায় না, দাঁড়িয়ে থাকতে হবে যেন মহিলাদের, কিন্তু বাসটা ঘন্টার পর ঘন্টা মহিলারা কিন্তু দাঁড়ায় থাকে। এটা নিয়ে কারো কোনো চিন্তা নাই। নারী অধিকার কর্মীরা বলছেন হেনস্থা এড়াতে নারীদের নিজেদেরই উদ্যোগী হতে হবে। নিপীড়নের মাধ্যমে তার সীমারেখা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে সমাজ বা পুরুষেরা, যে এটা হচ্ছে আপনার সীমা, এর বাইরে যাবেন না। আমরা আপনার জন্য 9টা সিট বরাদ্দ রেখেছি, এখানেই বসবেন, এর বাইরে আপনি বসলে আপনাকে হেনস্থা হতে হবে। নারীকে ইন্ডিপেন্ডেন্টলি তার সিদ্ধান্ত নিতে হবে, নারীকে আরো বেশি বাইরে আসতে হবে এবং তার জায়গাটা ক্লেম করতে হবে। আমার গায়ের উপর কেউ যদি এসে পড়ে তাকে সরাসরি বলতে হবে। বিআরটিএ জানালেন যাত্রীদের সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিটি পেশাদার লাইসেন্স নবায়নের পূর্বে আমরা তাদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছি। এই বিষয়গুলো কিন্তু আমরা সেখানে আলোচনা করতেছি। মোবাইল কোর্টে স্পটে যদি কেউ এই বিষয়গুলো অভিযোগ করে, অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। গণপরিবহনে এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েও বাড়তি ঝামেলা এড়াতে নারীরা এখনো পুলিশি সহায়তা চান না। নারী অধিকার কর্মীদের মতে গণপরিবহনে নারীদের যাতায়াতের জন্য সিট না পাওয়া, সময় মতো বাস না পাওয়া ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুধুমাত্র আইনের প্রণয়নই যথেষ্ট নয়, নিশ্চিত করতে হবে আইনের প্রয়োগও। নারীদের চলার পথ নির্বিঘ্ন বাধাহীন হলেই রক্ষিত হবে নারী অধিকার, ত্বরান্বিত হবে নারীর ক্ষমতায়ন। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। লাগেজ বা ব্যাগেজ নয়, এখন পেটে করে নিয়ে আসা হচ্ছে স্বর্ণের বার, তাও আবার একটি বা দুটি নয়।
15 পিস পর্যন্ত স্বর্ণের বার আনছে পাচারকারীরা। কাস্টমস কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে বিপজ্জনকভাবে পায়ুপথ বা রেকটাম দিয়ে প্রবেশ করিয়ে শরীরের ভেতর এসব স্বর্ণের বার আনা হচ্ছে। চট্টগ্রাম বিমানবন্দরে গত মাসে ধরা পড়েছে এ ধরনের 4টি চালান। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিমানবন্দরের লাগেজ কিংবা ব্যাগেজ থেকে স্বর্ণের বার উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অহরহ ধরা পড়ছে শত শত পিস স্বর্ণের বার। তবে নিরাপদ পাচারের জন্য ভিন্ন পন্থা নিতে শুরু করেছে চোরা কারবারিরা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে 4টি চালানে ধরা পড়ে 31 পিস স্বর্ণের বার। স্বর্ণগুলো আনা হয়েছে পেটের ভেতরে। রেকট্রামের মধ্যে এই গোল্ডগুলো আনলে আপনার স্বাভাবিকভাবে অন্য কোনো উপায়ে ধরা সম্ভব হয় না, যদি তাকে সন্দেহ না করা হয় বা ইনফরমেশন না থাকে বা স্ক্যান না করা হয়। পাসপোর্ট দেখলে বোঝা যায় যে তার প্রোফাইলটা কি, সে কি বড় বিজনেসম্যান নাকি সাধারণ মানুষ হলে কেন বারবার যাওয়া আসা করে। এখান থেকে আমাদের একটা রিস্ক ম্যানেজমেন্ট করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃতরা দাবি করেছে মূল পাচারকারীরা তাদের দুবাই থেকেই ভাড়া করে। প্রতি পিস স্বর্ণের বার বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য তাদের 5,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এক্সচেঞ্জ করে অথবা মলত্যাগ করার পরে ওই মলত্যাগের সাথে ওই স্বর্ণের বারটা চলে আসতেছে। তারা ওই বিমান খরচটা বাঁচানোর জন্য বা হয়তো নগদ সামান্য কিছু অর্থের লোভে এই ঝুঁকিপূর্ণ কাজটা করে থাকে। আটককৃতদের একজনের পেটে ছিল 15টি স্বর্ণের বার, যার মোট ওজন 1 কেজি 700 গ্রাম। চিকিৎসাবিদরা বলছেন দীর্ঘ সময় যে কোনো জিনিস পেটের মধ্যে রেখে দেওয়া শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বাইরে ব্লিডিং এবং ভিতরে ব্লিডিং হতে পারে, এবং যদি পারফোরেশন হয়, যেটা আমরা বলি ছিদ্র, সেটা যদি হয় তাহলে তো আসলে জীবনের পুরোটাই আপনার হুমকির মধ্যে পড়বে। যদি রক্তের মধ্যে যায় তাহলে সেই কারণে আমাদের শরীরের যে ভাইটাল অর্গানগুলো আছে, যেমন আপনার কিডনি, লিভার, এগুলো তো নষ্ট করবেই। দ্বিতীয় কথা হচ্ছে এটা আমাদের রক্ত যে তৈরি করার যে বোন ম্যারো বলি আমরা, সেটা সিভিয়ার ডিপ্রেশন করতে পারে। স্বর্ণ আনার ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় 3টি মামলা এবং একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে আটককৃত 3 জনই প্রায় চট্টগ্রাম দুবাই রুটে যাওয়া আসা করত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 7 দিনের মধ্যে প্রাণ ভিক্ষা না চাইলে জেল কোড অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হবে জঙ্গি নেতা মুফতি হান্নান সহ অন্যান্যদের, জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। সকালে কাশিমপুর কারাগারে নবনিযুক্ত কারারক্ষীদের প্যারেড পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বুধবার মৃত্যু পরোয়ানা সহ রায়ের কপি কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর তা মুফতি হান্নান সহ 3 জঙ্গিকে পড়ে শোনানো হয়েছে বলেও জানান তিনি। বুধবার থেকেই 7 দিনের গণনা শুরু হয়েছে বলেও জানান আইজি প্রিজন। 2004 সালে 21 মে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। গতকালকে আমরা মৃত্যু পরোয়ানা সহ রায়ের কপি পেয়েছি দাপ্তরিকভাবে, এবং সেটা এখন জেল কোড অনুযায়ী এবং জেল কোডের নীতিমালা অনুযায়ী বাকিটুকু এক্সিকিউট করা হবে। গতকালকে আমরা পড়িয়ে শুনেছি এবং আমাদের ডেট কাউন্ট শুরু হয়েছে। বান্দরবানে নাইক্ষ্যংছড়ির অন্তত 25টি পরিবারের কোনো না কোনো সদস্য নিখোঁজ রয়েছে। এদের মধ্যে রয়েছে সীতাকুণ্ডে আত্মঘাতী হওয়া এক জঙ্গির স্বজনও। তবে স্থানীয় জনপ্রতিনিধির দাবি, বাইশারি ইউনিয়নের অন্তত 70 জন রয়েছে যাদের পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় লোকজনের মাঝে। পুলিশ বলছে খুব শিগগিরই নিখোঁজ ব্যক্তিদের তালিকা করার পাশাপাশি তাদের নিখোঁজের কারণ খুঁজে বের করা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়ন সীতাকুণ্ডে আস্তানা গড়া 2 জঙ্গি পরিবার জহিরুল ও কামাল হোসেন এই ইউনিয়নের বাসিন্দা। সীতাকুণ্ডের ঘটনার প্রায় 1 বছর আগে নিখোঁজ হয় তারা। এক ইউনিয়নের যৌথখামার গ্রামের ইউনুস বাড়ি থেকে উধাও হয় প্রায় 1 যুগ আগে। তারপর মাঝে মধ্যে বাড়ি এলেও বছর 2 ধরে আর দেখা নেই তার। একই এলাকার আমির হোসেনেরও খোঁজ নেই অনেক দিন। এলাকার এরকম আরো অনেকেই নিখোঁজ রয়েছেন বলে উঠে আসে সময় সংবাদের অনুসন্ধানে। ইউনুস বাড়ি থেকে দীর্ঘদিন ধরে চলে গেছে, ওর খোঁজ খবর নেই। এক ভাই নিখোঁজ আছে, একদম বড়টা, সবার বড়টা আমির হোসেন। 6-7 বছর পর্যন্ত আমাদের সাথে কারোর সাথে যোগাযোগও নাই, অনেক খোঁজ খবর নেই। আমার অসুস্থ মধ্যে আমার সুস্থ হইনি পারে, নিজেও আর হইনি পারি। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, বাইশারি ইউনিয়নের অন্তত 70 জনের কথা জানা গেছে যাদের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই বললেই চলে। 9টি ওয়ার্ডের মধ্যে 9টা মেম্বারকে তদন্ত লাগাইছি যে কয়জন লোক বাইরে আছে। এর মধ্যে 60-70 জন মতো বাইরে
দেশের বাইরে আছে, তার মধ্যে 6 জন আমরা এখন পর্যন্ত নিখোঁজ পেয়েছি। এরকম নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার জন্য গেছে, এখন শোনা যাচ্ছে ফ্যাক্টরিতে কাজ করছে কিছু লোক, আর কিছু লোক জঙ্গিবাদের সাথে জড়িত। জঙ্গিগুলোর নাম শোনার পর বাইশারের 30,000 মানুষ এখন আতঙ্ক অবস্থায় রয়েছে। পরিবার অভিযোগ না করায় ঠিক কতজন নিখোঁজ রয়েছেন এ বিষয়ে এখনো সুস্পষ্ট তথ্য না থাকলেও বর্তমানে নিখোঁজদের তালিকা করা হচ্ছে বলে জানালেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সম্ভবত বাইশারির 6 জন হতে পারে, আর পুরো নাইক্ষ্যংছড়িতে মনে হয় টোটালি 20-25 জন হতে পারে। এরা এখনো আমরা শিওর না, আমরা যাচাই বাছাই করতেছি আর কি। এগুলা দীর্ঘদিন ধরে এই এলাকার বেশ কিছু মানুষ নিখোঁজ থাকলেও এ নিয়ে স্থানীয় প্রশাসন কিংবা থানা পুলিশের তেমন কোনো তৎপরতাই লক্ষ্য করা যায়নি। সম্প্রতি সীতাকুণ্ডের ঘটনায় নাইক্ষ্যংছড়ি 2 জঙ্গি পরিবারের সম্পৃক্ততার পরপরই এই নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। সময় সংবাদ, বান্দরবান। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি সবজি ও ফলমূল রপ্তানি বাড়লেও কমছে অন্যতম বড় বাজার ইউরোপে। ব্যাপক চাহিদা থাকলেও সবজির চালানে ক্ষতিকর জীবাণু পাওয়ায় পান সহ 8 ধরনের সবজি ও ফলমূল ইউরোপে রপ্তানি করতে পারছেন না বাংলাদেশ এর ব্যবসায়ীরা। এই অবস্থায় রপ্তানির বাধা নিরসনে ঢাকার শ্যামপুরে ল্যাব সহ অত্যাধুনিক প্যাকিং হাউস নির্মাণ করেছে সরকার। তবে প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় এখনো চালু হয়নি এটি। হাজিরা শিউলির রিপোর্ট। 4 বছর আগেও রপ্তানি হওয়া সবজির 52% যেত ইউরোপে। তবে সালমোনেলা ভাইরাস পাওয়ার পর 2014 সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে পান আমদানি বন্ধ করে দেয়। এরপর সবজির চালানের ক্ষতিকর জীবাণু ও পোকামাকড় পেয়ে 8 ধরনের সবজি ও ফলমূল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দেয় ইউরোপ। এ অবস্থায় স্থায়ী নিষেধাজ্ঞা এড়াতে এসব সবজি রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। প্রিকোলিং করে যে এক্সপোর্ট করব, এটার জন্য এখনো পর্যন্ত আমাদের কোনো সুযোগ সুবিধা গভর্নমেন্টের পক্ষ থেকে নাই। শাকসবজির ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করার মতো আমাদের যে সাপোর্ট বাংলাদেশে থাকার কথা, এই সাপোর্টগুলো কিন্তু এখনো নাই। বর্তমানে রপ্তানিকারকরা সহযোগে সবজি প্যাকিং ও গ্রেডিং করলেও তা মানসম্মত নয়। তাই রপ্তানি হওয়া সবজির গুণগত মান নিশ্চিতে 152 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় প্যাকিং হাউস নির্মাণ করেছে সরকার। নীতিমালা আর জনবলের কারণে আমরা এখনো শুরু করতে পারছি না। আশা করা যাচ্ছে যে 30 জুন 2017-এর ভিতরে এটা মানে ফুল ফেজের কাজে আসবে। কৃষি বিভাগের তত্ত্বাবধানে রোগমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে 10টি জেলার 21টি স্থানে চুক্তিভিত্তিক চাষাবাদ করা হলেও বেশ কিছু দুর্বলতার কারণে পুরো সফলতা মিলছে না। কিছু আইটেমস ইউরোপিয়ান ইউনিয়ন বলতেছে এগুলা ক্রিটিক্যাল আইটেমস, এগুলা তোমরা খুব ভালো করে তত্ত্বাবধান করে দিও। নরসিংদীটাকে এক্সপোর্ট প্রসেসিং ফর এগ্রিকালচার প্রোডাক্টস, আমরা এগুলা এইখানেতে করতে চাইতেছি যদি সরকার সহযোগিতা করে। 2014-15 অর্থ বছরে মোট 1156 কোটি টাকার সবজি ও ফলমূল রপ্তানি হলেও গেল অর্থ বছরে কমে 992 কোটি টাকা দাঁড়ায়। মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের প্রবাসী বাঙালিরাই বর্তমানে বাংলাদেশি সবজির বড় ক্রেতা। রপ্তানিকারকদের মতে এসব দেশের স্থানীয় নাগরিকদের ক্রেতা বাড়ানো গেলে রপ্তানি বাড়ত কয়েক গুণ। এজন্য পোকামাকড়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর সবজি উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর সমন্বিত উদ্যোগ। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ব্রিটিশ আমলের পুরনো পদ্ধতিতেই দুর্যোগের পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। পৌঁছাচ্ছে না সাধারণ মানুষের কাছে নিজস্ব স্যাটেলাইট স্থাপনের দাবি। সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বে গঠিত 3 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। ফলে মেয়র হিসেবে আরিফুল হকের দায়িত্ব পালনে আর কোনো আইনগত বাধা নেই। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রে আরিফুল হকের নাম আসায় 2015 সালের 7 জানুয়ারি তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ বাতিল করে আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পরে রাষ্ট্রপক্ষ আপিল করেন। জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত 2 অন্তঃসত্ত্বা নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল নগরীর ডাবলমুডিং নিজ বাড়িতে হামলার ঘটনায় আহত হন তারা। এই ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন আহতদের মধ্যে 8 মাসের অন্তঃসত্ত্বা ফয়জুন্নেসার পেটের শিশু সুস্থ আছে।
আর জান্নাতুল ফেরদৌস 3 মাসের অন্তঃসত্ত্বা দাবি করলেও পরীক্ষা ছাড়া তার বিষয়ে কিছু বলা যাবে না বলে জানান চিকিৎসক। তবে দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় ফাহিম উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল জহিরুলের পরিবারের। এরই জের ধরে গতকাল দুপুরে প্রতিপক্ষ ফাহিম ভাড়াটে সন্ত্রাসী নিয়ে পশ্চিম ঝর্ণাপাড়া এলাকায় জহিরুলের বাড়িতে হামলা করে বলে অভিযোগ করেন আহতরা। ফজলুল ও তার ভাই জহিরুলকে না পেয়ে ভাঙচুর চালায় তারা। বাধা দিলে তাদের দুজনের অন্তঃসত্ত্বা স্ত্রীদের কুপিয়ে আহত করা হয় বলে জানান স্বজনরা। খবর পেয়ে বাড়িতে গিয়ে দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। গেট ভেঙে ভিতরে পুরুষ লোক ঢুকায়, মহিলা ঢুকাইছে। তো আমার তল পেটে লাথি মারছে 3টা, আমার জালের হাত মাথায় বটি দিয়ে মারছে। আমার মেজো যায় রুমে লুকানোর জন্য আমরা দরজা বন্ধ করে, ওরা পাল্টা দরজা ধাক্কাধাক্কি করে ওনার পেটে লাথি দেয়, ইভেন আমার পেটে লাথি দেয়। আমি ওনার বাপ থেকে জায়গা কিনছিলাম এই রইসুদ্দিন থেকে। তো উনি হচ্ছে ফাহিমউদ্দিন। উনি বলতেছে যে এখন নাকি ওনার বোনের জায়গা থেকে, আমরা ওনার বোনের জায়গা বোন থেকেও জায়গা কিনছি। তো উনি বলছে যে এখন নাকি আমরা ওনার বোন থেকে জায়গা কিনি নাই। কেন এই কাজটা করলো? যদি আমাদের কাছে কোনো কিছু পাই থাকে ওনারা নিয়ে নিবে। কেন ঘরের মধ্যে এসে মহিলাদের কেন এই অত্যাচার করতেছে, এটা আমরা আসলে বিচার চাই। ডেলিভারির টাইম একেবারেই ওর 4 তারিখে ডেট, আগামী মাসে। তো ওকে তো আমাদের দেখতে হবে, যেহেতু একটা অ্যাসল্টের ওর আঘাত পেয়েছে, এরকম হিস্ট্রি আছে। তো ওর একটা আলট্রাসোনোগ্রাম আমরা করিয়েছি, ওতে বাচ্চা ভালো আছে। একটু মাথায়ও ব্যান্ডেজ, হাতেও ওর আঘাত দেখা যাচ্ছে। তো ওইটার জন্য আমাদের তো আবার ইভালুয়েশন না করে তো আমরা ছাড়তে পারি না। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের মোবাইল টিম ওখানে হ্রাস করেছে এবং ঘটনাস্থল থেকে সরাসরি ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করে আমরা থানা হেফাজতে নিয়েছি। সার্বক্ষণিক পুলিশি টহল এবং নজরদারি করা হচ্ছে। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। সাইবার আক্রমণের মাধ্যমে গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8 কোটি 10 লাখ হাতিয়ে নেওয়ার পেছনে উত্তর কোরিয়ার কম্পিউটার হ্যাকারদের হাত রয়েছে, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি NSA। এজেন্সির তদন্ত রিপোর্টের ভিত্তিতে দেশটির সংবাদ মাধ্যমে NSA-এর ডেপুটি ডিরেক্টর রিক লেজেট জানান, 2014 সালে সনি পিকচার্সের হলিউড স্টুডিওতে যে ধরনের সাইবার আক্রমণ হয়েছে সেটার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সাইবার আক্রমণের মিল রয়েছে। তিনি বলেন, এই 2 হ্যাকিংয়ের ঘটনা সম্পৃক্ততা প্রমাণ হলে এটাও প্রমাণ হয় যে একটি দেশ ব্যাংক ডাকাতি করছে। কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বড় হ্যাকিংয়ে পিয়ংইয়ংয়ের যথেষ্ট সক্ষমতা রয়েছে। এর আগে সিলিকন ভ্যালি নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ার আইয়ের তদন্ত প্রতিবেদনে উত্তর কোরিয়া ও পাকিস্তানের 2টি হ্যাকার গ্রুপের সম্পৃক্ততা পাওয়া যায়। রামপুরায় মোল্লা টাওয়ারে একটি পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি নোটিশ টানানোর প্রতিবাদে সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। লিরিক ইন্ডাস্ট্রিজ নামের ওই পোশাক কারখানার কর্মীরা সকাল 8টা থেকে রামপুরা এলাকায় বিক্ষোভ করে। এতে মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত দুপাশে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের রাস্তা থেকে সরে যেতে বলার পরেও তারা না মানলে এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কজন শ্রমিক ও পুলিশ আহত হন। পরে শ্রমিকরা পাশের একটি গলিতে অবস্থান নেয়। শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়, তাদের 4 মাসের বেতন না দিয়ে মালিকপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয় আন্দোলনে নামেন তারা। 4 মাসের বেতন পাবো, ঈদ বোনাস পাবো এবং কি আমরা ছুটির টাকা পাবো। আমাদের পাওনা দানা যদি আমাদের দিয়ে দেয় তাহলে আমাদের আর কোনো দাবি নেই তাদের প্রতি। পুলিশ আমাকে বলছে উঠে যাও, আমরা বলছি আমরা উঠে যাও, আমাকে মালিককে খবর দেন, আমরা উঠে যাও। আমরা কোনো আন্দোলন করি, আমরা 3 দিন ধরে না খাওয়া, আমাদের যে 3 দিন দেয় 3 দিন ধরে এনে আমি পর্যন্ত রুটি করে খাইয়ে থাকতেছি। গতকালকে পর্যন্ত আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলভাবে ফ্যাক্টরির সামনে অবস্থান করতেছিলাম, কিন্তু পুলিশের লোকজন ওনারা আমাদের বিভিন্নভাবে টর্চার শুরু করছেন এবং এক পর্যায়ে আমার অনেক ওয়ার্কার এখানে আহত হয়েছে। মাগুরায় ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার বেলনগড় এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, মাগুরা থেকে একটি ট্রাক ভোরে কামারখালী যাচ্ছিল। পথে ট্রাকটি ঢাকা খুলনা মহাসড়কের বেলনগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও সহকারী নিহত হন। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। রংপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গোডাউনে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক ট্রান্সফরমার।
ভোরে শহরের শাপলা চত্বর এলাকায় এই আগুন লাগে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, শাপলা চত্বর এলাকায় অফিসের পেছনের ট্রান্সফরমারের গোডাউনে হঠাৎ আগুন লাগে। প্রচণ্ড বাতাস থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। এতে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের এলাকাবাসী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে এসে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা। এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিগত 1 মাস যাবত এখানে কোনো ট্রান্সফরমার মেরামত করা হয় নাই আর কি। এটা বন্ধই ছিল। কিভাবে আগুন লাগলো সে আগুনের বিষয়ে আমরা এখন কিছু বলতে পারতেছি না। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রায় 2-3 কিলোমিটার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের দ্রুত রেসপন্সের কারণে এ ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে আমরা জনগণকে রক্ষা করতে পেরেছি। দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব জলবায়ু। তা মোকাবেলায় নানা আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছে উন্নত দেশগুলো। অথচ বাংলাদেশে প্রতি মৌসুমে কয়েকবার দুর্যোগ দেখা দিলেও তার পূর্বাভাস দেয়া হচ্ছে এখনো সেই ব্রিটিশ আমলের প্রযুক্তির মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, যতটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাও আবার নানা সংকটের কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। বাতাসের দিক ও গতি নির্ণয় করতে বাংলাদেশে এখনো ব্যবহৃত হচ্ছে গ্যাস বেলুন ও থিওডোলাইট নামের মান্ধাতা আমলের যন্ত্র, যা অনেক আগেই বাদ দিয়েছে বিশ্বের উন্নত দেশগুলো। একবিংশ শতাব্দীতে এসেও দেশের 16 কোটি মানুষকে আবহাওয়া অধিদপ্তর এভাবেই অ্যানালগ পদ্ধতির মাধ্যমে ঝড় বা বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে। বিশ্লেষকরা আবহাওয়া সম্পর্কে ধারণা পাওয়ায় পদ্ধতিকে পুরোপুরি অবৈজ্ঞানিক বলে দাবি করেছেন। তাদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে নির্দিষ্ট মৌসুম ছাড়াও এখন ঝড় বৃষ্টি সহ নানা দুর্যোগ হচ্ছে। বাংলাদেশ সরকারের বর্তমান যে পদ্ধতি, এটা আমি মনে করি সম্পূর্ণ অবৈজ্ঞানিক, মানুষের সাথে সম্পর্কবিহীন। এই ধরনের ফোরকাস্ট ব্রিটিশ পিরিয়ড থেকে হয়ে আসছে। এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটার প্রয়োজন। আবহাওয়া এরকম হলে আমার এই ফসলের জন্য এই কাজ নিতে হবে। কমিউনিটি রেডিও আছে, তাদের মাধ্যমে এটা প্রচার করা সম্ভব। কিছু চেষ্টা হচ্ছে, আমার মনে হয় চেষ্টাটাকে আরো বেগবান করা দরকার। একটা 12 মাসের ক্যালেন্ডার করতে পারি আবহাওয়ার উপর ভিত্তি করে, মৌসুমী বায়ু আসার আগে কি বিপদ, মৌসুমী বায়ু যাওয়ার সময় কি বিপদ। পরিসংখ্যান বলছে, জলবায়ুর বিরূপ আচরণের কারণে দেশে বজ্রপাত ও তাতে হতাহতের সংখ্যা বাড়লেও পূর্বাভাস দেওয়ার সক্ষমতা বাড়েনি। আমাদের যে আর্থিং ব্যবস্থা ছিল, যেগুলো বড় বড় বিল্ডিং এ, সেগুলো নষ্ট হয়ে গেছে। সেগুলো আমাদেরকে আসলে করতে হবে। এছাড়া দুর্যোগ মৌসুমে শুধু বন্দর কেন্দ্রিক যে সংকেত দেওয়া হয় তা যুগোপযোগী নয় বলেও মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা। নোয়াখালী, লক্ষ্মীপুর কিংবা কবিরহাট কিংবা সুবর্ণচরের লোকজন কনফিউজ থাকে, কারণ পূর্বাভাসটা দেয়া হয় মংলা, পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার নৌবন্দরকে কেন্দ্র করে। পৃথিবীর অন্যান্য দেশে স্থানভিত্তিক, সময়ভিত্তিক পূর্বাভাসটি দেয়া হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই মুহূর্তে জাপানের স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়া মনিটরিং করা হলেও বাংলাদেশে যে পরিমাণ দুর্যোগ হয় তাতে নিজস্ব স্যাটেলাইটের প্রয়োজন। আমাদের ডপলার ওয়েদার রাডার অবজারভেশন আছে। সামুদ্রিক ঘূর্ণিঝড় যেহেতু বাংলাদেশে প্রায় নিয়মিত ব্যাপার, সেটি মনিটর করার জন্য আবহাওয়া অধিদপ্তরেরই এই ধরনের একটি মেট্রোলজিক্যাল স্যাটেলাইট থাকা উচিত। যেভাবে বিটিআরসির কমিউনিকেশন স্যাটেলাইট আছে। লাইটনিং ডিটেকশন ইকুইপমেন্ট দেশের 8টি লোকেশনে স্থাপন একটি প্রকল্পের মাধ্যমে করা শুরু করেছি। তবে আবহাওয়ার পূর্বাভাস জানতে ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে সাধারণ মানুষকে সবার আগে সচেতন ও আগ্রহী হতে হয় বলে মনে করেন সংশ্লিষ্ট সবাই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পুরো জাতি উদ্বিগ্ন বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে যুক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে তা মেনে নেবে না জনগণ। দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির এক সভায় তিনি এ মন্তব্য করেন। দেশের স্বার্থে তিস্তার পানি চুক্তি জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন ফখরুল। আজকে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে বর্তমানে, বিশেষ করে আপনার প্রধানমন্ত্রী ভারত সফরকে কেন্দ্র করে, এটা নিঃসন্দেহে সমগ্র জাতিকে আজকে উদ্বিগ্ন করে তুলেছে। মন্ত্রীর মুখে আমরা শুনতে পাই যে তিস্তা চুক্তি হবে কিনা এ ব্যাপারে তিনিও নিশ্চিত নন। তাহলে কোন চুক্তি হবে? যে চুক্তি আমাকে ক্ষতিগ্রস্ত করবে সেই ধরনের কোন চুক্তি হবে, নাকি বাংলাদেশের মানুষের পক্ষে চুক্তি হবে? এই জন্য আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশের মানুষের স্বার্থের বিরোধী, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কোন চুক্তি এই দেশের মানুষ মেনে নেবে না।
25 বছর আগে হারিয়ে যাওয়া চান মিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে সিলেট কারা কর্তৃপক্ষ। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। কারা কর্তৃপক্ষ জানান, বেলা 11টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আসেন চান মিয়ার মা, স্ত্রী ও ছেলেসহ পরিবারের সদস্যরা। এ সময় সিনিয়র জেল সুপার মোহাম্মদ সগির মিয়া চান মিয়াকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা করিমুন্নেসা। আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি স্ত্রী সন্তানরাও। 25 বছরের আগে হারিয়ে যান জৈন্তাপুর উপজেলার ডাইয়া গ্রামের মানসিক ভারসাম্যহীন চান মিয়া। এরপর গত বছরের 25 ডিসেম্বর চান মিয়া ও রজব আলী নামে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ। এ বিষয়ে সময় সংবাদে প্রতিবেদন প্রকাশের পর আজ তাকে স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া হয়। চাঁদপুরে একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় এক সদ্যজাত শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় চিকিৎসক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায়, পশ্চিম দায়চারা গ্রামের খাদিজা আক্তারের প্রসব ব্যথা উঠলে তাকে ফরিদগঞ্জের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ভোরে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসক সদ্যজাত শিশুটির পেট কেটে ফেললে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এই ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত চিকিৎসক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এদিকে জন্মগত ত্রুটির কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাচ্চা মারা গেছে আপনাদের সিজারে, এটা কার্টুনে বাচ্চা রাখছে। কার্টুনে বাচ্চা রাখার পরে উনি বললো যে বাচ্চা কি আপনারা নিয়ে যাবেন, নাকি না নিয়ে গেলে আমরা ডাস্টবিনে ফালাই দেবো। মানুষ আইয়ে জীবন ভিক্ষার লাই পয়সা করে দিয়া এখন হেরা মানুষ ধরে ধরে মারি ফেলাইবো, আমরা বিচার ভাইবার না। লোকজন বলছে যে ইসের কোনো ছুরির আঘাতে বা কোনো কিছুতে বাচ্চার নাড়ি ভুড়ি বের হয়ে আসছে, এই আর কি, অন্য কিছু না। এটা জাস্ট একটা কনজেনিটাল অ্যানোমেলি, জন্মগত ত্রুটি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আসলে বিষয়টা আমরা অনুসন্ধান করে দেখছি। কোনো অপরাধী যদি এখানে থেকে থাকে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় আনবো। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে এখন কলম্বো থেকে ডাম্বুলার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের সবশেষ খবর জানাতে এখন শ্রীলঙ্কা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। ঐশী, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ দলের সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশ এখনো যাত্রাপথে আছে। আপনি জানেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ ডাম্বুলায় হবে। ডাম্বুলায় এখনো পৌঁছেনি, তাদের পৌঁছাতে এখনো প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। ঐশী, আপনি আরেকটা বিষয় না বললেন নয়, কলম্বোতে কিন্তু বাংলাদেশের 100তম টেস্টে তাদের 9ম স্বর্ণীয় জয়, যেটা এখন প্রেরণা হিসেবে কাজ করছে পুরো দলের মাঝে, এবং সেই দলে বেশ কয়েকটা পরিবর্তন নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। 25 মার্চ থেকে প্রথম ম্যাচ ডাম্বুলা হবে, তারপরে 28 মার্চ কিন্তু দ্বিতীয় ওয়ানডে হবে। এখানে একটা বিষয় না বললে নয় ঐশী, আপনি জানেন 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে জয় এসেছিল তাদের মাটিতে, সেটি কিন্তু ওয়ানডে ক্রিকেটে এসেছিল, এবং সে সময় কিন্তু বাংলাদেশ ওয়ানডে সিরিজ 1-1 ড্র করেছিল এবং গল টেস্ট ড্র করেছিল। এবং টেস্ট সিরিজটাও বাংলাদেশ প্রথম টেস্টটা দারুণভাবে শুরু করেছিল এবং দ্বিতীয় টেস্টটা আসলে দারুণ এক অবিস্মরণীয় একটু জয় দিয়ে শেষ করেছে, এবং সেই জয়ের থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশ দল আসলে ওয়ানডেতে অনেক উজ্জীবিত। বরাবরই বাংলাদেশ দল ভালো খেলে, তবে প্রস্তুতি ম্যাচে যদিও বাংলাদেশ হেরেছে, সেখানে বেশ ইতিবাচক কিছুই দেখছেন, যেটাকে পুরো দলকে একটা একাদশ সাজাতে কোচ একটা সিদ্ধান্ত নিতে পারবেন, মাশরাফি একটা সিদ্ধান্ত নিতে পারবেন কাকে কোন সেরা একাদশকে তিনি পরশুদিনের ম্যাচে খেলাবেন। এই ব্যাপার নিয়ে আসলে আমাদের সাথে আজ সন্ধ্যার সময় 6টা থেকে 7টার মধ্যে আসলে কথা বলবেন দলের কোনো সদস্য, এমনটাই টিম ম্যানেজমেন্টের সাথে আমাদের টেলিফোনে কথা হয়েছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছে আপনার কাছে। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে এখন কলম্বো থেকে ডাম্বুলার পথে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। দুর্নীতির মিথ্যা অভিযোগে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে স্বাবলম্বী হবে দেশ। স্বাধীনতা পুরস্কার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়। বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে, আপিল বিভাগের রায়। মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া রুল খারিজ।
কাস্টমসকে ফাঁকি দিতে শরীরের ভেতর বিপজ্জনকভাবে ঢুকিয়ে স্বর্ণ আনছে পাচারকারীরা। দুবাই থেকেই ভাড়া করা হচ্ছে বহনকারীদের। চাহিদার পরও ক্ষতিকর জীবাণু থাকায় ইউরোপে 8 ধরনের সবজি রপ্তানি বন্ধ। লোকবলের অভাবে চালু করা যাচ্ছে না অত্যাধুনিক প্যাকিং হাউস। এবং ব্রিটেনে পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনস্টারে হামলার ঘটনার পর পুরো এলাকায় পুলিশের নিরাপত্তা বেষ্টনী। জড়িত সন্দেহে বিভিন্ন দেশের 7 জন আটক। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।